হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বজিৎ ম্যাথ স্টাডি। গত ভিডিওতে আমি তোমাদের টেনজেন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ স্পর্শক এবং অভিলম্ব চ্যাপ্টারটি শুরু করেছিলাম। তো সেখানে আমরা কনসেপ্টের সাথে সাথে তোমাদের কনভেনশনাল টাইপের এমসিকিউ কোশ্চেন যে বইতে রয়েছে তার 16 অবধি কমপ্লিট করেছিলাম। আজকে তার পরবর্তী অর্থাৎ 17 থেকে শুরু করে বেশ কয়েকটা কোশ্চেন করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এবং এই করানো অঙ্কগুলোর পিডিএফ যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে জয়েন হতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কীভাবে জয়েন হতে পারবে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 17। এখানে x সমান দেওয়া আছে টি স্কোয়ার মাইনাস 3 y সমান 2t প্লাস 1 দ্বারা সূচিত বক্ররেখার t ইকুয়ালস টু 2 বিন্দুতে অভিলম্বের প্রবণতা কী হবে। এখানে অভিলম্বের প্রবণতা বের করতে হবে। তো সবার প্রথমে আমরা স্পর্শকের প্রবণতা বের করব, তারপরে অভিলম্বের প্রবণতা বের করব। ঠিক আছে, তো সমীকরণ দুটো দেওয়া আছে x সমান টি স্কোয়ার মাইনাস 3, একটা দেওয়া আছে y সমান আছে 2t প্লাস 1। ঠিক আছে, তো আমরা এই দুটো সমীকরণকে উভয় পক্ষকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব dx বাই ডিটি, টি স্কোয়ারের ডেরিভেটিভ 2t আর 3 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে। এখানেও dy বাই ডিটি, এটা 2, এটা 0। মানে আলটিমেটলি এখান থেকে আমরা dx বাই ডিটি সমান পেয়ে যাচ্ছি 2t আর dy বাই ডিটি সমান পেয়ে যাচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা যদি dy বাই ডিটির মানটা বের করি, dy বাই dx এর মানটা যদি বের করি তাহলে কি আসবে দেখো, dy বাই dx কে আমরা লিখতে পারি dy বাই ডিটি বাই dx বাই ডিটি। ওকে, তো এখান থেকে dy বাই ডিটি আমরা কি পেয়েছি দেখো 2 পেয়েছি, বাই dx বাই ডিটি পেয়েছি 2t। এখান থেকে 2 কেটে দাও, তাহলে এখানে 1 বাই টি পাচ্ছি। ঠিক আছে, 1 বাই টি। এখন dy বাই dx অ্যাট দ্য পয়েন্ট অফ, কোন পয়েন্টে, টি ইকুয়ালস টু 2 পয়েন্টে, তাই না? টি ইকুয়ালস টু 2 পয়েন্টে কত পাচ্ছি না, আমরা টি এর জায়গায় 2 বসিয়ে নেব। তাহলে এখান থেকে আমরা 1 এর 2 পাচ্ছি। এই 1 এর 2 যেটা পেলাম এটা কার প্রবণতা পেলাম আমরা স্পর্শকের, টি ইকুয়ালস টু 2 বিন্দুতে স্পর্শকের প্রবণতা পেলাম। ঠিক আছে, তাহলে স্পর্শকের প্রবণতা কত হচ্ছে, স্পর্শকের প্রবণতা হচ্ছে 1/2। আমাদেরকে চাইছে অভিলম্বের প্রবণতা। তা আগের মতো, আগে অঙ্কগুলোর মতোই আমরা ধরে নেব যে ধরি অভিলম্বের প্রবণতা সমান m। ঠিক আছে, এখন স্পর্শক এবং অভিলম্ব পরস্পরের লম্ব হয়, তাহলে পরস্পর দুটি লম্ব সরেখার প্রবণতাদের গুণফল কত হয়, -1 হয়। এটা আমরা প্রত্যেকে জানি। তাহলে হাফ ইন্টু m ইকুয়ালস টু -1 পাবো। তাহলে এখান থেকে আমরা m সমান পেয়ে যাব -2। এখন -2 কোন অপশন রয়েছে, অপশন ডি তে রয়েছে। তাহলে অভিলম্বের প্রবণতা হচ্ছে -2। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 18, lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0 সরল রেখা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক হলে ওই বিন্দুতে বৃত্তের অভিলম্বের সমীকরণ কি হবে। তো দেখো ওইখানে যে বৃত্তের সমীকরণটা দেওয়া আছে সেটা একটু লিখে নেব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে আমি ধরো 1 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1 নম্বর বৃত্তের বলো তো কেন্দ্র কি হবে। তোমরা ক্লাস 11-এ দেখেছিলে যে বৃত্তের সাধারণ সমীকরণ হয় সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 হয়। সেই বৃত্তের কেন্দ্র হয় -g, -f বিন্দুতে। ঠিক আছে, তাহলে কেন্দ্র হচ্ছে -g, -f। এখন দেখো ধরো এটা একটা বৃত্ত। ঠিক আছে, এর কেন্দ্র হচ্ছে এটা, যেটা হচ্ছে -g, -f। ঠিক আছে, এখন বৃত্তে মনে করো যে এই বিন্দুতে একটা স্পর্শক রয়েছে। ঠিক আছে, এই বিন্দুতে একটা স্পর্শক রয়েছে। এই যে বলে দেওয়া আছে না যে এটার সমীকরণ তুমি এটাকে ধরে নাও lx প্লাস my প্লাস n ইকুয়ালস টু 0। বলে দেওয়া আছে যে এই সরেখাটি এত বৃত্তের, এই যেটা সমীকরণ দিয়েছে সেই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক। মনে করলাম যে এই বিন্দুতে এই সরেখাটি স্পর্শক। তাহলে এই স্পর্শকের
যদি একটা অভিলম্ব আঁকো, ঠিক আছে, অভিলম্বটা দেখো সবসময় কিন্তু ওই স্পর্শকের সঙ্গে লম্বভাবে যাবে, তাহলে সেটা অবশ্য কেন্দ্রবিন্দুকে স্পর্শ করে যাবে, তাই না? তাহলে এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে অভিলম্ব অভিলম্ব ঠিক আছে, ও স্পর্শক, যেহেতু এখানে লিখিনি, যেহেতু অভিলম্ব স্পর্শক পরস্পর লম্ব, অতএব অভিলম্ব সর্বদাই -g, -f বিন্দুগামী হবে, ঠিক আছে, অর্থাৎ কেন্দ্র বিন্দুগামী হবে, ঠিক আছে। আমি এখানে লিখে নিলাম যে অভিলম্ব আর স্পর্শক যেহেতু পরস্পর লম্বভাবে থাকে, তাহলে বৃত্তের কোনো একটা বিন্দু যদি স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে এই স্পর্শকের উপর অভিলম্ব যেটা থাকবে সেটা অবশ্যই কিন্তু বৃত্তের কেন্দ্রকে স্পর্শ করবে, অর্থাৎ -g -f বিন্দুগামী হবে, ঠিক আছে। এখন আবার তোমরা ক্লাস 11 শিখেছিলে, ধরো একটা সরলরেখার সমীকরণ ax + by + c = 0, তাহলে সেই সরলরেখার লম্ব একটি সরলরেখার সমীকরণ কী হয়? bx - ay + k = 0 হয়, তাই তো? সহগগুলো পাল্টে যায়, bx - ay + k = 0। তাহলে এখানে আমার স্পর্শকের তো সমীকরণ দেওয়া আছে, স্পর্শকের সমীকরণটা কী দিয়েছে? lx + my + n = 0, ঠিক আছে। সরলরেখার স্পর্শকটা তো সরলরেখা, তাহলে সরলরেখার লম্ব সরলরেখার অর্থাৎ অভিলম্বের সমীকরণ কি হবে? দেখো এইভাবেই যদি আমরা সমীকরণটা লিখি, ঠিক আছে, তাহলে কি আসবে? mx - ly + k = 0, তাই না? সহগগুলো পাল্টে যাবে, mx - ly + k = 0, ওকে। তাহলে দেখো এই যে অভিলম্বের আমরা সমীকরণটা পেলাম, সেই অভিলম্বের সমীকরণটা দেখো এখানে লিখেছি আমরা কত? -g, -f বিন্দুগামী, তাহলে এই বিন্দুটার সমীকরণটা কি স্যাটিসফাই করবে, তাই তো? তাহলে আমরা এক্সের জায়গায় বসিয়ে নেব -g, -l * y এর জায়গায় বসাবো -f + k = 0, তাহলে এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব, ঠিক আছে, এখান থেকে আমরা k এর মানটা পেয়ে যাব। তাহলে এটা -mg আসছে, এখানে এটা +lf আসছে, + k = 0, আর k হয়ে যাচ্ছে mg - lf, k এর মানটা পেয়ে। এখন সমীকরণটা যেটা ছিল, এই যে সমীকরণটা, এটা নাম্বারিং করে দিতে পারো, এটা ধরো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আমরা k এর মানটা বসিয়ে নাও, ঠিক আছে। তাহলে অভিলম্বের সমীকরণটি হবে, ঠিক আছে, অভিলম্বের সমীকরণটি হবে, অর্থাৎ এখানে আমরা 2 নম্বর সমীকরণে k এর জায়গায় আমরা মানটা বসাবো mg - lf, ঠিক আছে। তাহলে mx থাকলো, ly থাকলো, k এর জায়গায় বসিয়ে নাও mg - lf, ডান দিকে 0 রয়েছে, ওকে। এটাকে যদি এক লাইন সাজিয়ে লিখো, তাহলে পেয়ে যাবে mx - ly = lf - mg। এটা তোমাদের বইয়ের অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পারলে? তাহলে 11 আমরা দুটো কনসেপ্ট ইউজ করলাম, যে একটা সরলরেখা যদি জানা থাকে তার লম্ব সরলরেখার সমীকরণ কী হয়, ঠিক আছে। আর একটা কী কনসেপ্ট দেখো, যে বৃত্তের সমীকরণ, সাধারণ যে সমীকরণটা সেটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0, সেই বৃত্তের কেন্দ্রবিন্দু হয় -g, -f। আর স্পর্শক, অবশ্য বৃত্তের স্পর্শকে যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দু যদি অভিলম্ব অঙ্কন করি, সেই অভিলম্ব তো বৃত্তের কেন্দ্রবিন্দুগামী হবেই। তাহলে এই কনসেপ্টগুলো নিয়ে আমরা এখানে কোশ্চেনটা প্রুভ করলাম, ঠিক আছে, যেটা আমার সমীকরণ হিসেবে চলে এলো 5mx - ly = lf - mg। বুঝতে পেরেছো? এরপর দেখো কোশ্চেন নাম্বার 19, 4x² + 9y² = 36 উপবৃত্তের ওপর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে আর কোন বিন্দুতে স্পর্শক x অক্ষের ওপর লম্ব হবে? তাহলে দেখো এখানে আমরা যদি এক্সিসগুলো টেনে নিই, ঠিক আছে, তাহলে কোনো একটা স্পর্শক উপবৃত্তের ওপর, ঠিক আছে, x অক্ষে যদি সমান্তরাল হয়, তাহলে x অক্ষের সমান্তরাল হলে সে x অক্ষের সঙ্গে ওই স্পর্শকটা কত ডিগ্রি কোণ বানাচ্ছে? 0 ডিগ্রি, তাই না? কোনো একটা সরলরেখা যদি x অক্ষের সঙ্গে সমান্তরাল থাকে, তাহলে x অক্ষের সঙ্গে মধ্যবর্তী কোণ কত উৎপন্ন করছে? 0 ডিগ্রি। তাহলে আমরা জানি যে সরলরেখা বা যে কোনো সরলরেখা x অক্ষের সঙ্গে x অক্ষের ধনাত্মক দিকে যে কোণটা উৎপন্ন করে, ধরো সাই কোণ উৎপন্ন করলো,
তার যে টেনজেন্টের মান সেইটাই কি হয়, সেটাই প্রবণতা হয়, তাই না? সেটা এম হয়, হয়তো এটা এম হয়, ঠিক আছে? তো এখন দেখো, যেহেতু 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে এম সমান কত পেয়ে যাবো, টেন জিরো, আর টেন জিরো মান কত হবে, আলটিমেটলি 0, তাহলে প্রবণতা 0 হবে। তাহলে কোন কোন পয়েন্টে আমরা স্পর্শকের প্রবণতা 0 পাবো, সেটা এখানে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো এখান থেকে যে সমীকরণটা দেওয়া আছে, সেই সমীকরণটা আমরা লিখে নেব 4x² + 9y² = 36। এটা ধরো 1 নম্বর সমীকরণ নাম দিলাম। 1 নম্বর সমীকরণে উভয় পক্ষকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব। তাহলে এটা 4 দুগুণে 8x হবে, এটা হয়ে যাবে 9 দুগুণে 18y × dy/dx, আর 36 এর ডেরিভেটিভ 0 হবে। ওকে, তাহলে এখান থেকে তুমি dy/dx সমান পেয়ে যাবে -8x/18y, ঠিক আছে? তো এখানে কেটে দাও, 4 দুগুণ 8, 9 দুগুণ 18, মানে আলটিমেটলি পাচ্ছ -4x/9y, তাই তো? এটা তুমি ডেরিভেটিভ মান পাচ্ছ। এখন ডেরিভেটিভটা কত হবে, 0 হবে, তাই না? ডেরিভেটিভ মানেই তো প্রবণতা, তাহলে প্রবণতাটা কত হবে, স্পর্শকের প্রবণতা মানে হচ্ছে ডেরিভেটিভটা dy/dx-টা, তাহলে এটা সমান আমরা লিখবো কত, -4x/9y সমান কত লিখতে পারি, 0, কারণ প্রবণতা আমার কত হবে, 0 হবে, তাই তো? আর এখান থেকে -4x সমান 0 আর x সমান 0 পেয়ে যাচ্ছে। আচ্ছা, x সমান যদি 0 হয়, তাহলে y এর মানটা দেখি কী আসছে। সমীকরণটাতে আমরা x এর মানটা 0 বসিয়ে নেব, তাহলে 4x² + 9y² = 36। চলো x এর মান 0 বসাও, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। 9y² সমান হচ্ছে 36, তাহলে এখান থেকে y² সমান হচ্ছে এখান থেকে 36/9 মানে হয়ে যাবে 4, তাহলে y সমান আছে +-2, ঠিক আছে? তাহলে এখানে আমরা ভাষাটা লিখে নিই, যখন স্পর্শক x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, তখন স্পর্শবিন্দু করো, হ্যাঁ, তখন স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে, স্থানাঙ্ক বলো, এক্স এর মান তুমি 0 পেলে, ওয়াইয়ের মানটা +-2, তাহলে এটা হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক যেখানে স্পর্শকটা থাকছে, সেক্ষেত্রে আমার প্রবণতা 0 আসছে, তখন আমার কিন্তু এখানে বিন্দুর স্থানাঙ্ক 0, +-2 আসছে। এবার দেখব, যখন আমার স্পর্শকটা x অক্ষের উপর লম্ব, তাহলে x অক্ষের উপর লম্ব মানে কি, x অক্ষের উপর লম্ব অর্থাৎ x অক্ষের সঙ্গে কোণ কত করছে, 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমার 1090, m সমান কত হয়ে যাবে, 1090, ঠিক আছে, 1090। আচ্ছা, 1090 মান কত আমরা জানি, অসংজ্ঞাত ইনফিনিটিভ জানি, তাই তো? m এর মানটা তো ইনফিনিটিভ পাচ্ছি, তাহলে ইনফিনিটিভ কখনো আসবে, দেখো আমরা dy/dx সমান আমরা পেয়েছি কত, দেখো dy/dx সমান আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে -4x/9y, তাই তো? তাহলে ইনফিনিটিভ কখন আসবে, যখন আমাদের এই হরটা 0 আসবে, তাই না? হরটা 0 হলে তো ইনফিনিটিভ পাবো, তাহলে এক্ষেত্রে আমরা 9y সমান 0 পাচ্ছি, তাহলে এখান থেকে y সমান, দেখো আমরা এখান থেকে 0 পেয়ে যাচ্ছি। আবার আমরা সমীকরণটিতে y এর মানটা বসিয়ে নেব, তাহলে 4x² + 9y² = 36। এখান থেকে 4x², এখানে y এটা 0 হলে এখান থেকে 4x² সমান 36 পাচ্ছ, তাহলে x² সমান 36 বেঁচে যাবে, 9 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে x সমান +-9, ঠিক আছে? তাহলে ভাষাটা কীরকমভাবে লিখে নেব, যখন স্পর্শক x অক্ষের ওপর লম্ব, ঠিক আছে, তখন স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই যে আমরা x এর মান পেলাম এটা +-3 হবে, +-3, ঠিক আছে, +-3, আর ওয়ার মানটা হচ্ছে 0, তাই +-3 0, তাহলে দুটো বিন্দু কী হলো ভাই, দেখো একটা হলো 0, +-2, একটা হলো +-3, 0। এখন কোন অপশান এগুলো রয়েছে, দেখো 0, +-2 আর +-3, 0, অপশান ডিতে রয়েছে, তাই না? তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো দেখো কোশ্চেন নাম্বার 20, এখানে একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে বৃত্তের ওপরে 2, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কী হবে। তো দেখো, আমরা স্পর্শকের সমীকরণের জেনারেল ফর্মুলা যেটা জানি, সেটা হচ্ছে y - y1 = dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1, অর্থাৎ যেখানে স্পর্শকটা অবস্থান করছে, স্পর্শবিন্দু x - x1, ঠিক আছে? তো এখানে আমরা সমীকরণটা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রবণতাটা বের করতে হবে, অর্থাৎ dy/dx
যে পয়েন্টে কথা বলছে সেই পয়েন্টে dy/dxটা কত আসছে, অর্থাৎ প্রবণতাটা কত আসছে। প্রবণতা পেলেই কিন্তু আমরা সমীকরণটা বের করতে পারবো। ওকে, আচ্ছা, তো চলো সর্বপ্রথম আমরা সমীকরণ যেটা দেওয়া আছে সেটাকে একটু নাম্বারিং করে নিই। ঠিক আছে, এটা ধরো 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণকে আমরা ডেরিভেটিভ করব। চলো এক্সের সাপেক্ষে উভয় পক্ষে ডেরিভেটিভ করো। এটা 2x হবে, এটা 2y ইন্টু dy/dx হবে, এটা -4, এটা -6 ইন্টু dy/dx, এটা 0 হয়ে যাচ্ছে, ডান দিকে 0। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি dy/dxটা কমন নাও তাহলে কি থাকবে, এখানে 2y পড়ে থাকবে, এখানে -6 পড়ে থাকবে, আর এখানে -4কে ডান দিকে পাঠাও, +4 হয়ে যাবে, 2xকে পাঠালে -2x হয়ে যাবে। বুঝতে পেরেছো? এখান থেকে dy/dx এর মানটা তুমি খুব সহজেই পেয়ে যাবে, সেটা হচ্ছে 4 - 2x বাই 2y - 6। এখন কোন পয়েন্টে স্পর্শকের সমীকরণটা চাইছে, 2, -1, তাই না? তাহলে এখানে আমরা dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ 2, -1, অর্থাৎ এক্সের জায়গায় 2 এবং ওয়াইয়ের জায়গায় আমরা -1 বসাবো। ঠিক আছে, তাহলে 4 মাইনাস এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে 2 × 2, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 বাই এখানে দেখো ওয়াইয়ের জায়গায় -1 বসাবো, তাহলে এখানে -2 -6, এখানে 0/-8, অর্থাৎ আলটিমেটলি 0 আসছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে স্পর্শকের প্রবণতা 0। এবার চলো তাহলে স্পর্শকের সমীকরণটা লিখে নিই। স্পর্শকের সমীকরণ হবে, ঠিক আছে, ফর্মুলাটা আমরা আবার লিখবো একটু, y - y1 ইকুয়ালস টু dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1 ইন্টু x - x1, এটা জেনারেল ফর্মুলা, মানগুলো বসিয়ে নেব। আচ্ছা y1 মান কত, এখানে y1 মান আছে -1, তাহলে এটা হয়ে যাবে এখানে +1। ঠিক আছে, dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1, অর্থাৎ অ্যাট দ্য পয়েন্ট অফ 2, -1, এটা কত পেলাম, 0 পেলাম, ইন্টু x - x1 মানে কত, x1 মানে হচ্ছে 2, তাহলে এখান থেকে অর y + 1 = 0 পেয়ে যাচ্ছ। y + 1 = 0, দেখো এটা আমার অপশানে রয়েছে, এটা অপশান সিতেই রয়েছে। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 21, y² = -36x অধিবৃত্তের কোটি যদি ভুজের 3 গুণ হয়, এরূপ বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কী হবে? তাহলে দেখো আমি মনে করি এক কাজ করো, y² = -36x যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে 1 নম্বর সমীকরণ আমি নাম দিয়ে দিই। ঠিক আছে, তাহলে মনে করি 1 নম্বর অধিবৃত্তের উপরে অবস্থিত বিন্দুটি হলো x1, y1। মনে করলাম যে x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা আমাদেরকে বের করতে হবে, এবং এই বিন্দুতে এই যে শর্তটা বলছে কোটি ভুজের 3 গুণ, এটা কিন্তু স্যাটিসফাই হবে। তাহলে যদি হয় তাহলে আমরা কি এখান থেকে পাবো, কোটিটা ভুজের 3 গুণ। তাহলে কোটি মানে কি, কোটি মানে হচ্ছে y1। ঠিক আছে, সেটা 3 গুণ হচ্ছে কার, ভুজ মানে হচ্ছে x1। ঠিক আছে, তাহলে y1 = 3x1 পাচ্ছি। এখন যেহেতু আমার এই বিন্দুটি কোথায় অবস্থান করছে বলো, আমার 1 নম্বর অধিবৃত্তের ওপরে, তাহলে এই বিন্দুটি সমীকরণটিকে স্যাটিসফাই করবে, তাই না? অর্থাৎ আলটিমেটলি এখান থেকে আমরা y² আমরা লিখতে পারি y1 তার স্কোয়ার -36x আমরা লিখতে 36x1, এই বিন্দুটি সমীকরণটিকে স্যাটিসফাই করবে, এই জন্য আমরা মানটা বসাতে পারি। তাহলে এখান থেকে আমরা y1 এর জায়গায় বসাবো 3x1। ঠিক আছে, তাহলে y1 এখানে রয়েছে, তার জায়গায় আমরা লিখবো 3x1 তার স্কোয়ার। ওকে, কারণ আমরা জানি y1 মানেই হচ্ছে 3x1। ঠিক আছে, -36x1, এখান থেকে 3 স্কোয়ার 9, x1 তার স্কোয়ার -36x1। ঠিক আছে, 4 × 9 = 36, এখান থেকে একটা x1 কেটে দাও। ঠিক আছে, তাহলে x1 সমান কী পড়ে থাকছে বলো, -4, তাই না? আচ্ছা, এই সমীকরণ আমরা বসিয়ে নেব, y1 তার স্কোয়ার = -36x1, x1 এর মান যেটা -4 পেলাম সেটা এই সমীকরণে বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে y1 তার স্কোয়ার -36 ইন্টু x1 এর জায়গায় -4, তাহলে এখান থেকে মাইনাস তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে y1 তার স্কোয়ার, এটা গুণ করে নাও, 4 × 9 = 24। এক কাজ করো, তুমি 36 × 4 রাখো, এই y1 সমান কী হবে, √6 × 6, এটা 2 × 2। ঠিক আছে, তাহলে এখান থেকে y1 সমান 6 × 2, অর্থাৎ তুমি এখান থেকে 12 পাচ্ছ। ঠিক আছে, তাহলে তুমি দেখো বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলে। হ্যাঁ, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে
সেটা হচ্ছে -4,12, ঠিক আছে, -4,12, ঠিক আছে। এখন আমরা এই বিন্দুতে, ঠিক আছে, -4,12 বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণটা বের করব, ঠিক আছে। তার জন্য আমরা 1 নম্বর সমীকরণকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে সেখান থেকে আমরা প্রবণতা বের করব, আর তারপরে আমরা ওই স্পর্শকের সমীকরণটা বের করব, ঠিক আছে। তো চলো সমীকরণটা লিখে নিই। সমীকরণটা আছে আমার y² -36x1 x, সত্যি, ঠিক আছে। তাহলে y² -36x। তো এই সমীকরণটিকে 1 নম্বর সমীকরণটিকে আমরা এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করব, ডেরিভেটিভ করব। তাহলে এখান থেকে হয়ে যাবে 2y × dy/dx, এখান থেকে থাকবে -36, ওকে। তাহলে এখান থেকে dy/dx সমান হয়ে যাবে -36/2y। 18 × 36 কেটে দাও, তাহলে dy/dx সমান হয়ে যাচ্ছে -18/y। আমরা কোন পয়েন্টে দেখব প্রবণতাটা? dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ -4,12। তাহলে এখান থেকে মানটা বসাও, -18/y এর মানটা তুমি বসাও এখানে 12। তাহলে এখানে 6 × 2 = 12, আর এখানে 318 -3/2 থাকছে, ঠিক আছে। চলো এরপরে স্পর্শকের সমীকরণটা বের করে নিই। অতএব স্পর্শকের সমীকরণ হবে, স্পর্শক আমরা জেনারেল সমীকরণ যেটা জানি সেটা হচ্ছে y -y1 dy/dx at the point of x1, y1 × x - x1, ঠিক আছে। তো এখান থেকে আমরা y1 মানে জানি, দেখো এখান থেকে y1 মানে আমরা 12 জানি, তাহলে 12 পুট করে নেব। dy/dx at the point of x1, y1, অর্থাৎ -4,12 পয়েন্টে dy/dx এর ভ্যালুটা আমরা -3/2 পেলাম, তাহলে -3/2, আর x - x1 মানে হচ্ছে -4, তাহলে এটা +4 হয়ে যাচ্ছে। দুইটা দিয়ে গুণ করে নাও, তাহলে এটা 2y, -12 × 24, এটা হচ্ছে -3x, -3 × 12, তাই তো। তাহলে এখান থেকে সমীকরণটা কী হবে দেখো, 3xকে নিয়ে আসো, তাহলে +3x + 2y, আর এদিকে -12, 24টা পাঠাও এদিকে, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 3x + 2y সমান হচ্ছে 12। 3x + 2y সমান হচ্ছে 12, ঠিক আছে। এখন 3x + 2y সমান 12, এটা অপশান ডিতে তোমাদের রয়েছে, তাহলে অপশান ডিটা কারেক্ট অ্যান্সার হবে, বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 22, ঠিক আছে। তো এখানে x² + y² = 8 একটা বৃত্তের সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে যেসব বিন্দুতে dy/dxটা -1 হবে সেই সব বিন্দুতে অভিলম্বের সমীকরণটা কী হবে সেটা নির্ণয় করতে হবে তোমাকে, ঠিক আছে। তো এখানে আমরা x² + y² সমান 8 দেওয়া আছে, তো এই সমীকরণটা, বৃত্তের সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে নেব, ঠিক আছে। তারপরে এই সমীকরণটা থেকে আমরা dy/dxটা বের করব, দেখব সেটা কি আসছে, সেটা -1 এর সঙ্গে আমরা সমান করব, ঠিক আছে। তো চলো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এটা 2x 2y dy/dx, 8 এর ডেরিভেটিভ 0, ঠিক আছে। তাহলে এখান থেকে 2y dy/dx সমান হয়ে যাবে -2x, 2 কেটে দাও, আর dy/dx সমান হচ্ছে -x/y। কিন্তু অঙ্কে বলে দেওয়া আছে কত, dy/dx সমান কত বলে দেওয়া আছে, -1, তাই না। dy/dx আমরা মান কত পেলাম, -x/y সমান -1, মাইনাস কেটে দাও, x সমান y হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, x সমান যদি y হয়, তাহলে এই যে সমীকরণটা আমরা জানি x² + y² = 8, আমরা কি করব না, এই y এর জায়গায় আমরা x পুট করব, ঠিক আছে। তাহলে এটা x² হয়ে যাবে, তাহলে x² + x² = 8, অর্থাৎ 2x² = 8। তাহলে এখান থেকে x² সমান তুমি 4 পাবে, আর x সমান হয়ে যাবে +-2। তাহলে x এর মান একবার 2 হচ্ছে, x এর মান একবার -2 হচ্ছে, তাহলে এই মানগুলো বসালে আমি y এর মানটা পেয়ে যাবো, তাই না। সমীকরণটা x² + y² = 8, x এর জায়গায় তুমি +2 বসাও তো, তাহলে এখান থেকে 2² y² 8, তাহলে এখানে y² সমান হচ্ছে 8 - 4, তাহলে 4, অর্থাৎ y সমানও হচ্ছে +-2। তাহলে এখান থেকে বিন্দুগুলো কি কি হবে দেখো, এখান থেকে তাহলে বিন্দুগুলি হবে একটা 2,2 হবে, একটা -2,-2 হবে, তাই তো। x সমান +-2 পাচ্ছি, y সমানও +-2 পাচ্ছি, অর্থাৎ একটা বিন্দু 2,2, একটা বিন্দু -2,-2, ঠিক আছে। তো আমাদেরকে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে অভিলম্ব সমীকরণটা বের করবো সেটা 2,2 ধরেই করবো, ঠিক আছে। তাহলে অভিলম্বের সমীকরণ হবে
অভিলম্বের সমীকরণ হবে। ঠিক আছে, আমরা অভিলম্বের জেনারেলি সমীকরণ যেটা জানি সেটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস অফ dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1 ইন্টু x মাইনাস x1, তাই তো। তো এক্ষেত্রে 2, 2 হচ্ছে আমার x1 y1 পয়েন্টটা, তাহলে এখানে y1-এর জায়গায় আমরা কত বসাবো? 2 বসাবো। ঠিক আছে, এখান থেকে দেখো এই dy বাই dx আমরা পেয়েছি মাইনাস এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে dy বাই dx কত হবে? মাইনাস ওয়াই বাই এক্স, তাই না? dx বাই dy কত হবে? dy বাই dx পেয়েছি আমরা মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে dx বাই dy তার উল্টো হবে, অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স হবে। ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে এখানে মাইনাস ওয়াই বাই এক্স এটা পাচ্ছি কোন পয়েন্টে? দেখো 2,2, তাই না? তাহলে আমরা পরের লাইনে 2,2টা বসিয়ে নেব। ঠিক আছে, এক্স মাইনাস x1 মান তো 2, তাহলে ওয়াই মাইনাস 2 মাইনাস আচ্ছা এটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটা মাইনাস সূত্রে মাইনাস থাকছে আর এখানে একটা মাইনাস পাচ্ছ, তাহলে এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এক্সের মান 2, ওয়ার মান 2, তাহলে আলটিমেটলি কত হবে? 1 হয়ে যাবে, তাই না? এক্স মাইনাস 2, তাহলে এখান থেকে ওয়াই মাইনাস 2 এক্স মাইনাস 2, তো মাইনাস টু মাইনাস কেটে যাবে, তাহলে ওয়াই মাইনাস এক্স সমান 0 হচ্ছে, বা এক্স মাইনাস ওয়াই সমান 0, তাহলে এখান থেকে তুমি এক্স মাইনাস ওয়াই সমান 0 পাচ্ছ। ঠিক আছে, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। এটা তোমাদের কোনো অপশানে রয়েছে, দেখো এক্স মাইনাস ওয়াই সমান 0, দেখো অপশান বিতে রয়েছে, তাই না? তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, এখানে x সমান দিয়েছে y² মাইনাস 4y, বক্র যে বিন্দুতে y অক্ষকে ছেদ করে। দেখো কোনো একটা বক্র যদি y অক্ষকে ছেদ করে, ধরো এরকম একটা বক্র y অক্ষকে এরকম জায়গায় ছেদ করছে, তাহলে এর তো x এর স্থানাঙ্কটা 0 হবে, তাই না? এক্সটা তো 0 হবে, y অক্ষকে ছেদ করা মানে হচ্ছে এক্সটা 0 হবে। ঠিক আছে, তাহলে সেই বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কি? আচ্ছা, আমরা পয়েন্ট এখান থেকে বের করে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা y অক্ষকে ছেদ বলছে, তো তাহলে আমরা x সমান 0 পাচ্ছি। এখন এই সমীকরণে যদি আমরা বসিয়ে নিই, x সমান দেওয়া আছে যেটা y² মাইনাস 4y। ঠিক আছে, x সমান 0 বসাও, তাহলে y² মাইনাস 4y, তাহলে এখান থেকে y কমন নিয়ে নাও, তাহলে y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা y সমান একটা 0 মান পাবো, একটা y সমান 4 হবে। তাহলে দেখো তো বিন্দুগুলো আমার কী কী হবে? দেখো এক্সের মান তো আমার 0 কনফার্ম, তাহলে 0,0 একটা হতে পারে, আর একটা y 0,4 হতে পারে। ঠিক আছে, তাহলে 0,4 হচ্ছে, তাহলে আমার বিন্দু দুটো কী হলো? 0,0 আর 0,4 হচ্ছে। ঠিক আছে, সমীকরণ যেটা দেওয়া আছে x সমান হচ্ছে y² মাইনাস 4y, বক্রটা সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু y² মাইনাস 4y। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ ধরো নাম দিচ্ছি। আমাদের অভিলম্ব সমীকরণ চাইছি, তো অভিলম্বের সমীকরণ আমরা যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে y মাইনাস y1, ঠিক আছে, ইকুয়ালস টু মাইনাস অফ dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1 ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এটা আমরা ফর্মুলা জানি, তাহলে এই জন্য আমরা এখানে কী করবো? dx বাই dy বের করবো, অর্থাৎ এই সমীকরণের উভয় পক্ষকে আমরা y সাপেক্ষে ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে না, y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে এটা হয়ে যাবে dx বাই dy। ঠিক আছে, y এর সাপেক্ষে করলে এটা 2y হবে, এটা মাইনাস 4 হবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে dx বাই dy সমান 2y মাইনাস 4 পাচ্ছি। এখন এই dx বাই dyতে আমরা মানটা বসাবো কত? আমরা x ইকুয়ালস টু বসাবো 0 আর y ইকুয়ালস টু বসাবো 4, x ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুটা দিয়ে একবার দেখি আমরা প্রবণতাটা এখান থেকে কত পাচ্ছি, সেটা একটা পেয়ে যাবো। দেখো y জায়গায় 0, y জায়গায় 4 বসাও, তাহলে 2 ইন্টু 4 মাইনাস 4, তাহলে এখান থেকে 4 দুগুণ 8 মাইনাস 4, অর্থাৎ 4 পাবো। ঠিক আছে, আবার dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট অফ x ইকুয়ালস টু 0 অ্যান্ড y ইকুয়ালস টু 0। যখন আমরা এই বিন্দু দিয়ে দেখব তখন প্রবণতাটা কত আসবে অবিলম্বের, দেখে নাও। তাহলে এখানে 2 ইন্টু 0 মাইনাস 4, তাহলে এখান থেকে মাইনাস 4 আসছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো প্রবণতা কিন্তু আলাদা আলাদা পাচ্ছি, দুটো বিন্দু সাপেক্ষে আমরা কিন্তু দুটো প্রবণতা পাচ্ছি। ঠিক আছে, তাহলে দুটো অবিলম্বের সমীকরণ আমরা পাবো। ঠিক আছে, তো চলো অবিলম্বের সমীকরণগুলো বের করে নিই। তাহলে অভিলম্বের সমীকরণ দুটি হবে, অভিলম্বের সমীকরণ দুটি হবে। ঠিক আছে, ফর্মুলা আমরা সেম ফর্মুলা, একটা y মাইনাস y1। আচ্ছা, y1 মানে ধরো এই বিন্দু সাপেক্ষে তুমি করছো। ঠিক আছে, তাহলে y1 মান 4 বসাও, তাহলে y মাইনাস 4 ইকুয়ালস টু মাইনাস অফ dx বাই dy অ্যাট দ্য পয়েন্ট অফ 0,4। এটাতে তুমি কত পেলে? এর মান 4 পেলে, তো এখানে মাইনাস দিতে হবে, তাহলে মাইনাস 4 ইন্টু x মাইনাস x1 মানে কত? 0। তাহলে এখান থেকে তুমি সমীকরণটা যেটা পাচ্ছ সেটা হচ্ছে y মাইনাস 4 মাইনাস 4। ঠিক আছে, মাইনাস 4x, তাহলে এক কাজ করো, মাইনাস 4x কে দিয়ে নিয়ে আসো, তাহলে প্লাস 4x
এখানে প্লাস ওয়াই থাকছে, আর এদিকে মাইনাস আরকে ডান দিকে বাড়িয়ে দাও, তাহলে এখান থেকে তুমি 4 পাচ্ছ। ঠিক আছে, এটা একটা সমীকরণ হচ্ছে। আবার একটা সমীকরণ কী হবে, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এই বিন্দু সাপেক্ষে তুমি যদি দেখো, তাহলে ওয়াই ওয়ান মানে হচ্ছে 0 ইকুয়ালস টু মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট অফ 0,0, তখন আমি -4 পাচ্ছি। তাহলে এখানে -4-এর জন্য এটা +4 হয়ে যাচ্ছে ইন্টু এক্স মাইনাস x1 মানেও দেখো 0। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ ওয়াই ইকুয়ালস টু 4x। তাহলে এখানে তুমি এক কাজ করো, এখান থেকে 4x মাইনাস ওয়াই সমান 0 পেয়ে যাবে। তাহলে এই যে দুটি সমীকরণ তুমি পেলে, একটা 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, আর একটা হচ্ছে 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4। এটা কোন অপশানে রয়েছে দেখো, অপশান ডিটা তুমি দেখো, 4x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 যেখানে এই সমীকরণটি হচ্ছে, আর 4x প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 যেটা আমাদের এই সমীকরণটি আসছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার, বুঝতে পারছো? ওকে, কোশ্চেন নাম্বার 24, এক্স সমান এ সাইন কিউটি, ওয়াই সমান বি কস কিউটি, বক্রের ওপর টি বিন্দুতে অভিলম্বের সমীকরণটা বের করতে হবে। তো সবার প্রথমে আমরা সমীকরণগুলো লিখে নেব, এক্স সমান এ সাইন কিউটি আর ওয়াই সমান হচ্ছে বি কস কিউটি। ঠিক আছে, তা এক কাজ করো, এই দুটো সমীকরণকে বুথ সাইড এক্সের সাপেক্ষে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে নাও। তাহলে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কী হবে, এটা ডিএক্স বাই ডিটি হয়ে যাবে, তাই না? এর তো কনস্ট্যান্ট থাকলো সাইন কিউটি, এর টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাবে 3 সাইন স্কোয়ার টি। ঠিক আছে, 3 সাইন স্কোয়ার টি, আর সাইনটির ডেরিভেটিভ হচ্ছে কস টি। ঠিক আছে, এখানেও দেখো ডিওয়াই বাই ডিটি পেয়ে যাবে, পি কনস্ট্যান্ট থাকবে, কস কিউ টি এর ডেরিভেটিভ হচ্ছে 3 কস স্কোয়ার টি, আর কস টির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ সাইন টি। এখানে ভালো করে একটু লিখে নাও, ডিএক্স বাই ডিটি সমান কী পেলে, ডিএক্স বাই ডিটি সমান পেলে 3a সাইন স্কোয়ার টি কস টি। ঠিক আছে, এখান থেকে ডিওয়াই বাই ডিটি সমান কী পেলে, মাইনাস 3b কস স্কোয়ার টি ইন্টু সাইন টি। ঠিক আছে, তো আমাদেরকে অভিলম্বের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে, অভিলম্বের সমীকরণ বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে ডিএক্স বাই ডিওয়াই বের করব। ঠিক আছে, ডিএক্স বাই ডিওয়াই এটা কী হয়ে যাবে, ডিএক্স বাই ডিওয়াই সমান আমরা লিখতে পারি ডিএক্স বাই ডিটি বাই ডিওয়াই বাই ডিটি। তাহলে দেখো ডিটি ডিটি কেটে যাবে, পড়ে থাকবে ডিএক্স বাই ডিওয়াই। ঠিক আছে, আর ডিএক্স বাই ডিটি সমান আমরা কী পেয়েছি, এই যে 3a সাইন স্কোয়ার টি কস টি বাই ডিওয়াই বাই ডিটি সমান পেয়েছি মাইনাস 3b কস স্কোয়ার টি ইন্টু সাইন অফ টি। একটা সাইন কেটে দাও, এখানে একটা কস কেটে দাও। ঠিক আছে, 3 কেটে দাও, তাহলে পড়ে থাকছে। তাহলে এখান থেকে আমার কী পড়ে থাকলো দেখো, এখানে এ থাকছে, একটা সাইন টি থাকছে, আর এখানে একটা মাইনাস থাকবে বি কস টি, তাই না? ওকে, আচ্ছা, তো আমরা এরপরে লিখে নেব যে আমাদের বের করতে হবে অভিলম্বের সমীকরণ। তো তাহলে অতএব টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে, টি বিন্দুতে অভিলম্বের সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা ফর্মুলা কী জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে এখানে আমার কি, বি কস কিউ টি ইকুয়ালস টু মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট অফ এ সাইন কিউটি বি কস কিউটি। তাহলে এখান থেকে আমরা যে মানটা পেলাম সেটা কত হচ্ছে, এখানে একটা মাইনাস চলে এসছে, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ সাইন টি বাই বি কস টি। ঠিক আছে, আর ডেরিভেটিভের মানটা এটাই পেয়েছি, ইন্টু এক্স মাইনাস x1 মানে হচ্ছে এ সাইন কিউটি, ওকে। তো এরপরে এই বি কস টি এদিকে গুণ করে নাও, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার বি ওয়াই কস টি মাইনাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার 4t, এটা গুণ করে নাও, তাহলে এ এক্স সাইন টি মাইনাস স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4t। ওকে, আর এটা যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে এ এক্স সাইন টি মাইনাস বি ওয়াই কস টি পাবো, সমান হয়ে যাবে এ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4t মাইনাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার 4t। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটা কী পেলাম, এ এক্স সাইন টি মাইনাস বি ওয়াই কস টি ইকুয়ালস টু এ স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4t মাইনাস বি স্কোয়ার কস টু দি পাওয়ার 4t। এটা অপশান তোমাদের ডিতে রয়েছে, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 তোমরা বাড়িতে করে নেবে, সব অঙ্ক তা করে দেওয়া সম্ভব নয়।
তাছাড়া ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, তো আমি বলবো যে তোমরা এটা বাড়িতে করে নেবে। যদি না পারো তাহলে তোমরা পিডিএফে তো এর সলিউশন পেয়ে যাচ্ছ, পিডিএফ থেকে দেখে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তার আগে তোমরা নিজেরা একবার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকছে, এটা হোমওয়ার্ক। ওকে, কোশ্চেন নাম্বার 26 দেখো, একটা অধিবৃত্তের সমীকরণ দিয়েছে, দিয়ে বলছে যে অধিবৃত্তের ওপর কোন বিন্দুতে তার অভিলম্বের নতিমাত্রা অর্থাৎ অভিলম্বের প্রবণতা 8 হবে। দেখো, আমি কনসেপ্টের ক্লাসে বলেছি যে অভিলম্বের প্রবণতা বা নতিমাত্রা বের করা ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে -dx/dy অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1, অর্থাৎ যে পয়েন্টে তোমাকে নতিমাত্রা বের করতে হবে সেই পয়েন্টে তোমাকে ডেরিভেটিভ করে সেই মানটা বসাতে হবে। তো আমরা এখানে তো অধিবৃত্তের সমীকরণ জানি, তাই না? 3y² + 4y + 2 = x। এটাকে আমরা 1 নম্বর ধরো সমীকরণটার নাম দিলাম। এই 1 নম্বর সমীকরণটাকে এক কাজ করো, তুমি y এর সাপেক্ষে বুথ সাইড ডেরিভেটিভ করো, ঠিক আছে। x এর সাপেক্ষে না, y এর সাপেক্ষে। তাহলে এটা কত হবে? এটা 6y হয়ে যাবে, এটা হয়ে যাবে 4, এটাতে কনস্ট্যান্ট 0, আর এই x এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে করছো, তাহলে dx/dy। তাহলে এখান থেকে আমরা dx/dy পেয়ে যাবো, তাই না? তাহলে এখান থেকে চলো dx/dy সমান তাহলে কী পেলে? 4 + 6y, তাই তো। তো আমরা এখানে ধরো মনে করি যে 1 নম্বর অধিবৃত্তের ওপর x1, y1 বিন্দুতে, একে মনে করবো আমি, ঠিক আছে। x1, y1 বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা অর্থাৎ প্রবণতা যেটা বলে দেওয়া আছে সেটা হবে, অর্থাৎ কত হবে? 8 হবে। মনে করলাম যে এই পয়েন্টে আমার নতিমাত্রাটা 8 হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে নেব dx/dy, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ 8, ঠিক আছে, অ্যাট দ্য পয়েন্ট অফ কত? x1, y1, তাই না? এই বিন্দুতে ধরেছি আমরা x1, y1, তাহলে এখানে বসিয়ে নাও। তাহলে 4 + 6y1 এটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমরা ডেরিভেটিভ করে যে পয়েন্ট আমরা ধরলাম যে নতিমাত্রাটা 8 আসবে, সেই পয়েন্ট আমরা নতিমাত্রাটা বের করলাম, কত পেলাম? 4 + 6y1, তাই তো। তাহলে আমরা এর শর্তানুসারে সমান করে নেব, ঠিক আছে, শর্তানুসারে সমান করে নেব। তাহলে এখানে একটা মাইনাস আমাদের দিতে হবে, কারণ তাই তো আমরা অবিলম্বে নতিমাত্রা বের করার ফর্মুলা m সমান কি জানি? মাইনাস। তাহলে এখানে একটা মাইনাস দেবো, তাহলে মাইনাস dx/dy অ্যাট দ্য পয়েন্ট অফ x1, এটা কত পেলাম? এটা পেলাম 4 + 6y1, এটা সমান 8 বলে দেওয়া, তাহলে এখানে 8 করে নেবো সমান। এখান থেকে মানটা বের করে নাও, তাহলে এখান থেকে বা 6y1 সমান হয়ে যাবে -8 বাই 8 - 4 হয়ে যাবে, আর y1 সমান হয়ে যাবে -12/6। তাহলে এখান থেকে 6 × 2 = 12, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি y1 সমান আছে -2, ঠিক আছে। y1 সমান -2 পেলাম। তাহলে এরপরে আমাদেরকে x1 এর মানটা বের করতে হবে, তাহলে আমরা পয়েন্টটা পেয়ে যাব। তাহলে আমাদের সমীকরণ যেটা জানা আছে সেই সমীকরণ আমরা বসিয়ে নেব। সমীকরণ হচ্ছে যেটা দেওয়া আছে 3y² + 4y + 2 = x। এই যে অধিবৃত্তের সমীকরণ, তো অধিবৃত্তের সমীকরণের ওপরেই তো একটা বিন্দু আমি x1, y1 ধরেছি, তাই না? তাহলে বিন্দুটা কী করবে? সমীকরণটাকে স্যাটিসফাই করবে। তাহলে এখানে আমরা লিখতে পারি 3y1 তার স্কোয়ার + 4y1 + 2 = x এর জায়গায় লিখবো x1। ওকে, এখন y1 এর মান যেটা পেলাম -2, সেটা এখানে বসিয়ে নেবো। তাহলে 3 × -2 তার স্কোয়ার + 4 × -2 + 2 = x1। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে নাও। 3 - 2 তার স্কোয়ার মানে এখানে 4 আসবে, এখানে -4 × 8 আসবে, +2 = x1, আর x1 সমান হয়ে যাচ্ছে 3 × 4 = 12, 2 = 14, 14 থেকে 8 যাচ্ছে, তাহলে 6। তাহলে বিন্দুটির স্থানাঙ্ক বলো কী হবে? তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে x1 এর মান আমরা পেলাম 6, তাহলে 6, y1 এর মান পেলাম -2, তাহলে 6, -2। এটা কোন অপশানে রয়েছে দেখো? এটা অপশান তুমি সিতে পেয়ে যাবে, 6, -2। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 27, এটা 25 দাগের মতোই তোমরা বাড়িতে করবে। ভিডিওটা লেন্দি হওয়ার জন্য আমি সব অঙ্ক করে দেখাতে পারছি না, তো যদি না পারো তাহলে পিডিএফ দেখে তোমরা সলিউশনটা লিখে নিয়ে একটু বুঝে নেবে, ঠিক আছে। তোমরা পিডিএফের মধ্যে সলিউশন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো চলো, এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, এই দুটো সমীকরণকে আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে নেব, ঠিক আছে। তাহলে এই সমীকরণটা বুথ সাইডকে তুমি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখান থেকে পেয়ে যাচ্ছে তুমি dx/d থিটা, এই কনস্ট্যান্ট থাকলো, sec থিটার ডেরিভেটিভ হচ্ছে sec θ × tan θ। ওকে, তাহলে dx/d থিটা
সমান হয়ে যাচ্ছে এ সেক থিটা ইন্টু টেন থিটা। একই রকমভাবে এই সমীকরণটা বুথ সাইডকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এখান থেকে তুমি পাবে ডিওয়াই বাই ডি থিটা, বি কনস্ট্যান্ট থাকলো, টেন থিটার ডেরিভেটিভ হচ্ছে সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ডিওয়াই বাই ডি থিটা পাচ্ছ বি সেক স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা বের করব ডিএক্স বাই ডিওয়াই। ওকে, এখান থেকে আমরা বের করব ডিএক্স বাই ডিওয়াই, কারণ আমাদেরকে চাইছে অভিলম্বের সমীকরণ। এখন অভিলম্বের সমীকরণ আমরা কি জানি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান মাইনাস অফ ডিএক্স বাই ডিওয়াই অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে আমাদেরকে ডিএক্স মাইনাস ডিওয়াই বের করতে হবে, তারপর আমরা সেই পয়েন্ট পুট করবো, যে পয়েন্ট আমার অভিলম্বটা থাকবে তাহলে সেই পয়েন্টটা আমার জানা অলরেডি রয়েছে, তাহলে আমরা ডিএক্স বাই ডিওয়াই এই জন্য বের করছি। ঠিক আছে, ডিএক্স বাই ডিওয়াই আমরা কীভাবে বের করবো না, আমরা ডিএক্স বাই ডি থিটা এটাকে ভাগ করে নেব ডিওয়াই বাই ডি থিটা দিয়ে, তাহলে ডি থিটা কেটে যাবে, তাহলে ডিএক্স বাই ডিওয়াই পড়ে থাকবে। ঠিক আছে, এখন ডিএক্স বাই ডি থিটা সমান আমরা এই যে পেলাম এ সেক থিটা ইন্টু টেন থিটা। ওকে, বাই ডিওয়াই বাই ডি থিটা সমান আমরা পেলাম বি সেক স্কোয়ার থিটা, তাহলে এখানে একটা সেক থিটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে এ, দেখো এই টেন থিটাকে লিখতে পারি আমরা সাইন থিটা বাই কস থিটা। ঠিক আছে, আর এখানে বি রয়েছে, আর সেক থিটাকে আমরা ওয়ান বাই কস থিটা লিখতে পারি, তাহলে এখানে কস থিটার কী হবে, উপরে হয়ে যাবে, তাহলে কস থিটা কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এ বাই বি ইন্টু সাইন অফ থিটা, এ বাই বি ইন্টু সাইন অফ থিটা। ওকে, এরপর চলো তাহলে আমরা অভিলম্বের সমীকরণটা এখান থেকে লিখে নিই। তাহলে অভিলম্বের সমীকরণ হবে, ঠিক আছে, জেনারেল ফর্মুলাটা কি, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে কি, ওয়াই ওয়ান হচ্ছে বি টেন থিটা। ওকে, তাহলে বি টেন অফ থিটা ইকুয়ালস টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। আচ্ছা, এটা আমরা পেলাম এ সাইন থিটা বাই বি, তাই তো, অ্যাট দ্য পয়েন্ট অফ কোন পয়েন্টে x1 y1, তাহলে এখানে এসে এ সেক থিটা বি টেন দিলে দেখো এই পয়েন্টের মানটা এটাই হবে, কারণ এখানে এক্স ওয়াই না থাকলে তুমি মানটা বসাবে কোথায়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এ সাইন থিটা বা বি আসছে ইন্টু এক্স মাইনাস x1 মানে হচ্ছে এ সেক থিটা। ওকে, এরপর এটাকে একটু সিম্পলিফাই করে নাও। ঠিক আছে, এই বিটা এই দিয়ে গুণ করে নাও। ঠিক আছে, তাহলে বিটা গুণ করলে হয়ে যাবে এটা বি ওয়াই মাইনাস বি স্কোয়ার টেন অফ থিটা, এদিকে এটা গুণ করে না, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস এ এক্স সাইন থিটা, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে এ স্কোয়ার সাইন থিটা, আর দেখো এ সেক থিটাকে ওয়ান বাই কস থিটা লিখতে পারো, তাই না, ওয়ান বাই কস থিটা, और बी वाई माइनस बी स्क्वायर टेन ऑफ थीटा माइनस ए एक्स साइन ऑफ थीटा प्लस ए स्क्वायर, देखो साइन थीटा बाई कस थीटा এটা হয়ে যাবে তোমার টেন থিটা। ওকে, और এই মাইনাস এ এক্স সাইন থিটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস এ এক্স সাইন থিটা, আর এখানে বি ওয়াই রয়েছে, আর এখানে এ স্কোয়ার টেন অফ থিটা, আর এটাকে আমরা এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস বি স্কোয়ার টেন অফ থিটা। ওকে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে তোমার এক্স সাইন থিটা প্লাস বি ওয়াই, এখান থেকে তুমি কমন নিয়ে নাও টেন থিটা, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকবে, এখানে থাকছে টেন অফ থিটা। ওকে, এখন উভয় পক্ষকে যদি তুমি টেন থিটা দিয়ে ভাগ করে দাও, এটাকেও টেন থিটা দিয়ে ভাগ করলে, এটাকেও টেন থিটা দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তাহলে তোমার কি পড়ে থাকছে দেখো, এখানে তোমার হয়ে যাচ্ছে এ এক্স, দেখো সাইন থিটা বাই এখানে সাইন থিটা, আর নিচে টেন থিটা রয়েছে, তাহলে টেন থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, তাহলে কস থিটা উপরে হয়ে গেল, নিচে হয়ে যাচ্ছে তোমার সাইন থিটা। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে বি ওয়াই বাই টেন থিটা, এটা টেন থিটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকছে। ঠিক আছে, আর এখানে সাইন থিটার সঙ্গে সাইন থিটা কাটতে পারবে, তাহলে এখানে লাইনটা ফাইনালি এক লাইন আমরা লিখবো, কী পড়ে থাকলো সেটা, এখানে থাকছে এ এক্স পড়ে কস অফ থিটা, এদিকে বি ওয়াই, আর ওয়ান বাই টেন থিটা মানেই আমরা লিখতে পারি কট অফ থিটা। ঠিক আছে, তাহলে বি ওয়াই কট অফ থিটা, এদিকে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা তোমাদের বইতে অপশান ডিতে দিয়েছে। ঠিক আছে, তাহলে অপশান ডিতে যে সমীকরণটা দিয়েছে সেটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 29, 3y² = 8x অধিবৃত্তের
2/3t², 4/3t বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা অর্থাৎ প্রবণতাটা দেওয়াই আছে -2, তাহলে স্পর্শকটির সমীকরণ কী হবে? ঠিক আছে, স্পর্শকটার সমীকরণ চাইছে। তো এখান থেকে যে 3y² = 8x সমীকরণটা উদ্ভিদতে দেওয়া আছে, সেটাকে আমরা লিখি 1 নম্বর সমীকরণ নাম দিয়ে নেব। এরপরে 1 নম্বর সমীকরণটার উভয় পক্ষকে আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। ঠিক আছে, তাহলে এটার ডেরিভেটিভ কী হয়ে যাবে? 3 2 সামনে চলে আসবে ইন্টু y ইন্টু dy/dx। ওকে, আর এখান থেকে 8 থাকবে, और 6y ইন্টু dy/dx সমান হচ্ছে 8, और dy/dx ইকুয়ালস টু 8/6y। এখানে 4 3 দুগুণে 6, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ dy/dx সমান হচ্ছে 4/3y। ওকে, তাহলে দেখো এখানে আমরা প্রবণতাটা dy/dx মানে প্রবণতাটা কত পেলাম? 4/3y, কিন্তু এখানে বলে দেওয়া আছে -2, তাহলে এখান থেকে আমরা 4/3y সমান -2 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা y এর মানটা পেয়ে যাব, তাহলে -6y ইকুয়ালস টু 4, আর y সমান আছে 4/-6, তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6, অর্থাৎ এখান থেকে y সমান পেয়ে যাচ্ছে -2/3। ওকে, তাহলে এখান থেকে আমরা y এর মানটা পেলাম। তো আমাদেরকে এরপর এক্সের মানটা বের করতে হবে। তাহলে এক্সের ওয়াইয়ের মানটা বের করতে পারলে আমরা স্পর্শ বিন্দুটা পেয়ে যাবো, মানে যেখানে স্পর্শকটা আমার স্পর্শ করছে। ঠিক আছে, তারপর আমরা স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, তো চলো এখানে আমরা যে সমীকরণটা দেওয়া আছে 3y² = 8x, এখানে আমরা এই ওয়াইয়ের যেটা মান পেলাম সেটা বসিয়ে নেব। ঠিক আছে, তাহলে 3 ইন্টু ওয়াই জায়গায় বসাবো -2/3 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8x, 3 ইন্টু এটা হয়ে যাবে 4/9 ইকুয়ালস টু 8x, এটা কেটে দাও 3 3 9। তাহলে এখান থেকে তুমি এক্সের মানটা পেয়ে যাবে, x সমান আছে 4/3 ইন্টু 8, অর্থাৎ 4 দুগুণে 8, এখান থেকে 1/6 পেয়ে যাচ্ছ। তাহলে যেখানে স্পর্শকটি স্পর্শ করেছে অধিবৃত্তটিকে সেই বিন্দুর স্থানাঙ্ক x, y, এখান থেকে তুমি পেয়ে গেলে কত? 1/6, x1, y1, সেটা তুমি পেয়ে গেলে 1/6 এক্সের মানটা, ওয়াই মানটা হচ্ছে -2/3। ঠিক আছে, তাহলে এই বিন্দুতে স্পর্শ করেছে। এখন স্পর্শকের সমীকরণটা এখান থেকে আমরা বের করে নেব। অতএব স্পর্শকের সমীকরণ হবে। ঠিক আছে, আচ্ছা নর্মালি স্পর্শকের সমীকরণ কী হয়? y y1 ইকুয়ালস টু dy/dx at the point of x1, y1 x minus x1, এটা হয়তো এই মানগুলো বসিয়ে নাও, আর y -y1 জায়গায় বসাবো আমরা -2/3, তাহলে এটা হয়ে যাবে +2/3 dy/dx x1 y1, এই পয়েন্টে dy/dx এর মানটা তো বইয়ে দেওয়াই আছে -2, তাহলে এখানে -2 বসিয়ে নেব। x x1 মানে হচ্ছে 1/6, তাহলে এখানে মানটা বসিয়ে নিলাম। এরপর এই সমীকরণটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তো এখানে আমরা করে নেব, আর y +2/3 এদিকে এটা গুণ করে নিয়ে আসো, তাহলে এটা +2x আসবে, আর এখানে এটা -2/6 অর্থাৎ 1/3 আসবে, ইকুয়ালস টু 0 হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে লসাগু করে নেব, তাহলে লসাগু 3 হয়ে যাবে। এখান থাকবে 3y + 2 + 2x না, এটা 6x হয়ে যাবে, আর এখান থাকবে -1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি ফাইনালি কী পাচ্ছি? আর দেখো এখানে 6x থাকছে, এখানে 3y থাকছে, 2 থেকে 1 যাচ্ছে, তাহলে 1 থাকছে। ঠিক আছে, 1 থাকছে, আর এদিকে 3 0 0 হয়ে যাচ্ছে নাকি, তাহলে এখান থেকে পাচ্ছি 6x + 3y + 1 ইকুয়ালস টু 0। এটা কোন অপশানে রয়েছে দেখো, 6x + 3y + 1, দেখো অপশানগুলো দেখো, অপশান ডিতে তুমি পেয়ে যাবে 6x + 3y + 1 ইকুয়ালস টু 0, তাহলে অপশান ডি এখানে সঠিক হয়ে যাচ্ছে, 6x + 3y + 1, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 30 দেখো, y সমান √3x - 2 এই বক্রের 4x - 2y + 5 ইকুয়ালস টু 0 সরল রেখা সমান্তরালে স্পর্শকের সমীকরণ হলো এই চারটার মধ্যে কী? তো দেখো ভালো করে একটু বোঝো, একটা বক্র দেওয়া আছে, সেই বক্রের একটা সরেখার সমীকরণ দেওয়া আছে, সেই সরেখার সমান্তরালে এই বক্রের এবং এই সরেখার সমান্তরালে স্পর্শকের সমীকরণ। দেখো স্পর্শকটা একটা সরেখা, এটাও একটা সরেখা, এখন এই সরেখা দুটি
স্পর্শক এবং এই সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এদের প্রবণতাগুলো সমান হয়। এটা তোমরা ক্লাস 11-এ যখন সরলরেখা চ্যাপ্টার করেছিলে তখন তোমরা এটা জেনেছিলে, তাই তো? কোনো দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা দুটি প্রবণতা সমান হয়, তাহলে এই সরলরেখা আমরা প্রবণতাটা বের করব, সেটাই হবে আমার স্পর্শকের প্রবণতা। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে যেহেতু লিখে নিই এটা, হ্যাঁ, যেহেতু স্পর্শকটি 4x - 2y + 5 = 0 সরল রেখার সমান্তরাল, তাই এদের প্রবণতা সমান হবে। ঠিক আছে, প্রবণতা সমান। ওকে, আচ্ছা, তাহলে এই সরলরেখাটার প্রবণতা কী হবে? 4x - 2y + 5 = 0 দিয়ে আছে। এখান থেকে আমরা 2y সমান পেয়ে যাব 4x + 5, তাই তো? এখান থেকে y সমান হয়ে যাবে 2x + 5/2। ঠিক আছে, দেখো কোনো সরলরেখাকে আমরা যদি y = mx + c আকার কিন্তু সাজাতে পারি। ঠিক আছে, কোনো সরলরেখাকে আমরা y = mx + c আকারে সাজালে এই mটাই হয় আমাদের প্রবণতা, তাই তো? দেখো আমরা ওই রকম আকারে সাজিয়েছি, তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ প্রবণতা কত? 2। অতএব স্পর্শকের প্রবণতা, ঠিক আছে, সরলরেখাটার প্রবণতা যদি 2 হয় তাহলে স্পর্শকের প্রবণতা কত হবে? 2 হবে। ওকে, তাহলে স্পর্শকের প্রবণতা 2। ঠিক আছে, এরপরে আমরা কি করব, আমরা যে সমীকরণটা এখানে বক্রের দেওয়া আছে সেই সমীকরণটা লিখে নেব y = √3x - 2। ঠিক আছে, 3x - 2 এটাকে ধরো 1 নম্বর সমীকরণ। এই সমীকরণটাকে, বক্রের সমীকরণটাকে আমরা উভয় পক্ষ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে আমরা dy/dx সমান কী পাবো? দেখো dy/dx সমান আমরা পেয়ে যাব, এটা দেখো ডেরিভেটিভ করলে এটা 1/2 × √3x - 2 আসবে, আর 3x এর ডেরিভেটিভ হচ্ছে 3, তাহলে এখান থেকে আলটিমেটলি পাচ্ছি আমি 3/2 × 3x - 2, এটা হচ্ছে ডেরিভেটিভ। এখন দেখো dy/dx প্রবণতা মানেই তো হচ্ছে dy/dx। ঠিক আছে, তাহলে dy/dx সমান আমরা যেটা এখানে পেলাম সেটা আমরা 2 এর সঙ্গে সমান করব। ঠিক আছে, তো চলো তাহলে দেখো এখানে আমরা সমান করে নেব। তাহলে 3/2 × √3x - 2 এটার সঙ্গে আমরা সমান করব 2কে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 × √3x - 2 = 3। বুথ সাইড আমি যদি স্কোয়ার করে নাও, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাবে 16 × 3x - 2, এদিকে থাকছে 9, or 3x - 2 = 9/16, or এখান থেকে তুমি 3x সমান পেয়ে যাবে 9/16 + 2। ঠিক আছে, তাহলে or 3x সমান আছে 16 লসা করলে এখানে 9 + 16 দুগুণে 32 থাকছে নাকি, তাহলে or 3x সমান হয়ে যাচ্ছে 32 আর 41 নাকি, 41/16, তাই তো? তাহলে x সমান হয়ে যাচ্ছে 41 আর এখানে 3টা নিচে আলে 41/48, এটা হচ্ছে এক্সের মান। তাহলে আমরা এইভাবে যদি মানটা আমরা সমীকরণে এক্সের মানটা বসাই তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে এক্স আর ওয়াইয়ের মানটা পাওয়া মানে কি, আমরা স্পর্শবিন্দুর স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা পেয়ে যাব। ঠিক আছে, তো চলো এই মানটা আমরা পুট করে নেব। ঠিক আছে, তো দেখো আমরা এখানে ওয়াই সমান এটা জানি না। আচ্ছা দেখো ওয়াই সমান আমরা জানি √3x - 2, এখানে আমরা মানটা বসিয়ে নেব। ঠিক আছে, ওয়াই সমান হচ্ছে √3x - 2, এখানে আমরা বসাবো 3 × এক্সের মানটা, এক্স মানে হচ্ছে 41/48, ঠিক আছে, -2। ওকে, সিম্পলিফাই করে নাও, তাহলে এটা হয়ে যাবে 41 আর 3 × 48 নাকি 41/16 -2, মানে এখান থেকে হয়ে যাচ্ছে এটা লসাগু হয়েছে 41 - 16 × 32/16 নাকি, তাহলে এখান থেকে হচ্ছে 9/16, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 3/4। ঠিক আছে, এটা পাচ্ছি ওয়াইয়ের মান। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কী হবে? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল এক্সের মান তুমি পেলে এক্সের মানটা তুমি পেয়েছো এই যে 41/48, আর ওয়াইয়ের মানটা পেলে 3/4, এটা হচ্ছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। এবার আমরা খুব সহজেই আমরা কিন্তু স্পর্শকের সমীকরণটা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে স্পর্শকের সমীকরণ হবে, দেখো স্পর্শকের ইন জেনারেল যে সমীকরণটা সেটা জানি y - y1 = dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1 × x - x1। এখানে আমরা মানগুলো বসিয়ে নেব। ঠিক আছে, y1 মানে যে পেলাম 3/4, dy/dx অ্যাট দ্য পয়েন্ট অফ x1, y1, এখানে আমরা মানটা পেয়েছি আর প্রবণতা 2 পেয়েছি, তাই না, তাহলে এখানে 2 বসিয়ে নেব, আর ইন্টু x - x1 মানে হচ্ছে এই যে 41/48, তাই না, 41/48। ঠিক আছে, তাহলে এখান থেকে লসাগু করে নাও, তাহলে 3y -
সরি 4y, এটা 4y হয়ে যাবে, 4y মাইনাস 3/4। এখান থেকে এটা হয়ে যাচ্ছে 48 রসাগু হবে, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 2 × 48 মাইনাস 41। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করতে হবে। আর এখানে কেটে নাও, এটা 24 × 2 = 48, এটা 4 × 6 = 24 কেটে দাও, তাহলে এখান থেকে আর তো পেয়ে যাচ্ছে 4y মাইনাস 3 = 48, এটা এক্স হবে, হ্যাঁ 48x মাইনাস 41। ঠিক আছে, 48x মাইনাস 41, তাহলে এখান থেকে আর এক কাজ করে এখানে এটা 6টা রয়েছে না, গুণটা করে না, 4 × 24y, আর এখান থেকে হচ্ছে মাইনাস 3 × 6 = 18, আর এটা হচ্ছে 48x মাইনাস 41। তাহলে এখান থেকে আলটিমেটলি তুমি যদি দেখো তাহলে সমীকরণটা আসবে 48x মাইনাস 24y সমান 23। ঠিক আছে, 48x মাইনাস 24y = 23 আসবে। ঠিক আছে, এখন এটা তোমাদের অপশান সিতে রয়েছে 48x মাইনাস 24y সমান 23। তাহলে অপশান, আচ্ছা আবার লিখে নিই, 48x মাইনাস 24y মাইনাস 24y = 23। ঠিক আছে, এই যে সমীকরণটা এটা অপশান সিতে রয়েছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে।